এবং দেবেন্দ্র অতি প্রিয় পাত্র ইয়াসির সেক্রেটারি জেনারেল ডক্টর স্বপন সিংহ বিয়োগ করে তার মহামূল্যবান বক্তব্য আলোচনা করলে আমি অনুরোধ করব। চেয়ারম্যান আমার পদ্মজাজি, মঞ্চে বয়েছে মহাসভার নামরিয়া কেন্দ্রীয় সভাপতি রামবাবুদা, বয়েছে মণিপুরের তো আহেছে আমার মহাসভার মণিপুর রাজ্য কমিটির সভাপতি রামনিয়ামু, আমার ভাষা আন্দোলনের পঞ্চপাণ্ডবর অন্যতম পাণ্ডব শ্রদ্ধেয় যুগেন্দা, আমার উদয়দা প্রাক্তন মহাসচিব ও কার্যকরী সভাপতি, আমার প্রাক্তন রাজ্যিক সভাপতি ভূপেন্দা, আমার সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমার জিতেন্দ্রদা, আহেছে আমার সুদূর ত্রিপুরাত্ম যেগর ভাষণান খানিয়াকে হুমলায় তথাতে যিনি নিকালারও ভাষা আন্দোলনের অন্যতম নেতা এবং সেনানী ডক্টর সুশান্ত দা, আহেছে আমার চন্দ্রকান্ত সিংহ গিরক IRS যেগর 2006 সুপ্রিম কোর্টর মণিপুর গভর্নমেন্টের এগেইনস্টে কেইসানার যেগই মুখ্য ভূমিকা নিয়েছিলগা আমার IRS চন্দ্রকান্ত দা, আমার আছে আমার সব্যসাচীদা কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, আমার ভাষা আন্দোলনের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা বর্তমান মহাসভার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি গোবিন্দ রাজকুমার দা এবং পাথারকান্দিতে আইদেশ আর ভাষা আন্দোলনের তৎকালীন স্টুডেন্টস ইউনিয়নের নেতা বর্তমান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়থ অর্গানাইজেশনের চেয়ারম্যান পৃথ্বীরাজ সিংহ গিরিধানী এবে যেহেতু সাংবাদিক গিরিধানী আইতেছি বা আমার শ্রদ্ধেয় আমাদের প্রধান অতিথি আমার বিধায়ক অতি প্রিয় জনদরদী নেতা আমাদের বিধায়ক শিলচরের বিধায়ক, আমি বাধ্য হয়ে এখন আমি বাংলাতে ভাষণ দেব, আমি হাফি গেলে তো আমি ক্ষমা চাও। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে হাইরে জীবন নদে মানে মাত্রা বার্থ ইজ দ্য কজ অফ ডেথ। মরানি আলোর মেন কারণ আর জনমরা, কিন্তু কিছু মানুষের মৃত্যুকে আমরা সহজে মেনে নিতে পারি না। এমন এমন ব্যক্তি সমাজে জন্মে গেছেন যাদের মৃত্যু আমরা সহজে মেনে নিতে পারি না। এমন একজন ব্যক্তি ছিলেন আমাদের মহাসভার প্রাক্তন সভাপতি ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ। তিনি শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ নন, গোটা বরাক উপত্যকার সব জনজাতির এক জনপ্রিয় ব্যক্তি ছিলেন একজন চিকিৎসক হিসাবে। ওনার গ্রিন ভিউতে কেউ বোধহয় জানে না, ওনার গ্রিন ভিউতে 5টা বেড থাকতো। এই বেডে যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য ফ্রি ট্রিটমেন্টের তিনি ব্যবস্থা করে দিতেন। উনি সেটি খুব গোপনে রাখতেন, কাউকে তিনি বলতেন না। এই 5টা বেড থাকতো বিনা পয়সায় চিকিৎসার জন্য। এবং আমরা দেখেছি যখন দেবেন্দ্রার মৃত্যু হয়েছিল কয়েকজন বাঙালি ভদ্রলোক হাও হাও করে কেঁদেছিল শ্মশানে, শিলচর শ্মশান ঘাটে হাও হাও করে কেঁদেছিল। আমরা তো অবাক, কেন কাঁদছেন ওরা? ওরা বলছে উনি আমাদের জন্য যা করে গেছেন জীবনে আমরা ভুলব না। এই ধরনের ব্যক্তিত্ব। পরে দেবেন্দ্র আসবো আমাদের সমাজের ব্যাপারে। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সমাজের একটি প্রাচীন সংগঠন। যখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি মণিপুর থেকে বিতাড়িত হয়ে আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশে ছড়িয়েছিল, তখন বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য আশ্রয়স্থল ছিল এই মহাসভা। 1932 25 সেপ্টেম্বর জন্ম হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে রেখে যখন দেবেন্দ্র প্রেসিডেন্ট হলেন, দেবেন্দ্র কিন্তু স্বইচ্ছায় সভাপতি হননি, কিন্তু সমাজের ডাকে তিনি সভাপতি হয়েছিলেন এবং মহাসভাকে মণ্ডপ থেকে তিনি মাঠে নিয়ে আসতে পেরেছিলেন। এবং
দেবেন্দা মহাসভাতে আসার পরে মহাসভার অধিবেশনগুলো হতো বড় বড় মাঠে, বিশাল আকারে। এই কথা আমাদের জানতে হবে। যখন দেবেন্দ্রের আরেকটি গুণ ছিল, দিশপুরে যে কোনো পার্টি থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, এজিপি থাকুক, ওনার গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত। আমরা ওনার সঙ্গে দিশপুরে গিয়েছি। হিতেশ সরকার যখন জানলেন ডাক্তার দেবেন সিনহা এসেছেন দিশপুরে, উনি ফোন করে বলতেন ওনাকে নিয়ে এসো, বাকি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও। এই ধরনের গ্রহণযোগ্যতা। যখন প্রফুল্ল মহন্ত এলেন, আমরা গিয়েছিলাম, প্রফুল্ল মহন্ত বলতেন ডাক্তার স্যারক লয়ানো। এমন আমাদের এই বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা, উনি দেবেন্দাকে স্যার বলে ডাকতেন, আমার মনে আছে। এমন ব্যক্তিত্ব ছিলেন ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ। যখন 2001 সালে যখন আমরা ভাষা স্বীকৃতি পাই আসামে, এজিপি সরকার, তার আগে একটি হাইকোর্টের কেস গুয়াহাটিতে ওবিসি নিয়ে, সেই কেসে দেবেন্দা কতটুকু টাকা দিয়েছিলেন তার কোনো হিসাব নেই। 2006 ইংরেজিতে যখন মণিপুর গভর্নমেন্টের সঙ্গে আমাদের নমেনক্লেচার নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, উনি ব্যক্তিগতভাবে কত টাকা দিয়েছিলেন তার হিসাব নেই। 2001-এ আমাদের দুর্ভাগ্য জাতি 70 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। যখন 2001 সালে ভাষা চালু হলো পশ্চিম সিঙ্গারির একটা স্কুলে, একদিন চালু হওয়ার পরে ভাষাটা আবার বন্ধ হয়ে গেল। ভাষা চালু হওয়ার একদিন পর ভাষাটা বন্ধ হয়ে গেল, কারণ একদল আপত্তি করেছে যে বইটা ছাপানো হয়েছে সেটা বলে ডিস্টর্টেড বুকস, বইটা বন্ধ হয়ে গেল। মনে আছে আমি এবং উদয়দা, তৎকালীন মহাসচিব উদয়দা এবং দেবেন্দা, আমরা ভোর 5টাতে রওনা দিয়েছিলাম আলগাপুরে। তখন বরাকের দুর্দান্ত প্রতাপ মন্ত্রী শহীদুল আলমের বাড়িতে, শহীদুল আলম এতই বিরক্ত, আমাদের সঙ্গে দেখা করতে চাইলেন না। না না, এই মহাসভার সঙ্গে আর দেখা করবো না, বিরক্ত। বলছে যে এই জাতি 70 বছর ধরে আন্দোলন করে ভাষা পাচ্ছে, ওদের ভিতরে কুন্দলের জন্য আমার ভাষাটা বন্ধ হয়ে গেল। আমি ডাক্তার বাবুর সাথে দেখা করতে চাই না। কিন্তু শহীদুল আলমের যিনি ধর্মপত্নী, কাছাড় কলেজের অধ্যাপিকা, উনি উনার স্বামীকে ধমক দিলেন, আমি উনার পেশেন্ট, উনি আমাকে বাঁচিয়েছেন, তুমি ডাক্তার বাবুর সঙ্গে দেখা করতেই হবে। ডাক্তার বাবু আসুন, ডেকে আনলেন উনার স্ত্রী শহীদুল আলম এলেন, বলেন ডাক্তারবাবু আমি লজ্জিত যে জাতি 70 বছর ধরে আন্দোলন করে নিজেদের মধ্যে কুন্দলে ভাষাটা আটকে যায়, এটা কি ধরনের কথা? তখন বললেন ডাক্তার দেবেন্দ্র একটা অসহ্য, মানে এটি মানে কি বলবো, কি ধৈর্য। তিনি হাসি মুখে বললেন ছাড়ো এসব, তুমি আমার সঙ্গে প্রফুল্ল মহন্তের একটা মিটিং ঠিক করে দাও। ঠিক আছে, আপনি কালকে আসুন দিশপুরে। আমরা পরদিন রওনা দিলাম দিশপুরে। প্রফুল্ল মহন্ত যাবেন দিল্লিতে, ওনার ফ্লাইট 3টার সময়। উনি বলেন, তার সঙ্গে ছিলেন আমাদের সাময়িক প্রসঙ্গ পত্রিকার স্বত্বাধিকার সম্পাদক তৈমুর আজাদা ছিলেন সঙ্গে আমাদের। আমরা গিয়ে বসলাম। উনি বললেন কি হয়েছে? দেবেন্দা বললেন যে কিছু মানুষ বিকৃতভাবে যে দিয়েছে যে কনাট পার্ট বইটা নাকি ডিস্টর্টেড হয়েছে। কনাট পার্ট বইটি 5 জন এক্সপার্টে লিখেছে, কোথায় ডিস্টর্ট হয়েছে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এডুকেশন মিনিস্টার খানুশ্বর বড়কে ডাকলেন, কি হয়েছে তোমার? মুখ্যমন্ত্রী বললেন আমি এখন দিল্লি যাচ্ছি, তুমি ভাষাটা আবার চালু করে দাও। এইসব উল্টাপাল্টা আমি মানি না।
এই বলে প্রফুল্ল মন্ত চলে গেলেন। পরের দিন আবার গেজেট নোটিফিকেশন হয়ে বাসাটা চালু হলো। আমি আজকে প্রকাশ্যে বলবো, বাসাটা দেবেন্দ্রার জন্য চালু হয়েছে। এই বেইমানি আমরা করতে পারবো না। যার অবদান আমরা 100 স্বীকার করতে হবে। ভাষাটা যে লক লাগিয়েছিল একদম, সেই কাঠিটা কিন্তু ভাঙতে পেরেছিলেন দেবেন্দ্র। তারপর আসুন 2003-এর বিশ্ব সম্মেলন। বরাক উপত্যকার কোন সংগঠন সাহস করতে পারেনি বিশ্ব সম্মেলন করা। আমি তখন অসুস্থ, উনি আমার বাড়িতে এলে বলেন, তখন কি করবো, আমি একটা প্রোগ্রাম করছি, কি নাম দেওয়া যায়। সব আমি বাংলাদেশেও ডেকেছি, মায়ানমার থেকেও ডেকেছি, মণিপুর থেকে ডেকেছি, ত্রিপুরা থেকেও ডেকেছি। আমি বললাম, দাদা বিশ্ব এই কি বল, বিশ্ব সম্মেলন বলুন। আলটিমেটলি বিশ্ব সম্মেলন তিনি করলেন। মায়ানমার থেকে এলো, সব জায়গা থেকে এলো, এবং বিশ্ব সম্মেলনের আউটকাম কি বলুন। তখন আমাদের যুগসংঘ পত্রিকার সম্পাদক ছিলেন প্রফেসর শান্তনু ঘোষ। বসে ঠিক হলো যে আমাদের টেরিটোরিয়াল কাউন্সিলও অসম্ভব, কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি কোন ভূখণ্ডে কনসেন্ট্রেটেড না। আসামে কিছু ব্রহ্মপুত্র ভেরিতে আছে, কিছু করিমগঞ্জে আছে, কিছু হাইলাকান্দিতে আছে, কিছু কাছাড়ে আছে। ফলে টেরিটোরিয়াল কাউন্সিল ইজ নট পসিবল। ফলে কি হবে, তাহলে ডেভেলপমেন্ট কাউন্সিল। ডেভেলপমেন্ট কাউন্সিল এই বিশ্ব সম্মেলনের বড় একটি আউটকাম, এবং সেই বিশ্ব সম্মেলন থেকে ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবি উঠলো আলটিমেটলি ভারতের পার্লামেন্ট হয়ে। এবং আসামে গর্বের সঙ্গে বলতে হবে, ডেভেলপমেন্ট কাউন্সিলের কনসেপ্টটা মহাসভা, এবং মহাসভার দেখা দেখি বাকি 9টা সংগঠন, বিভিন্ন জনগোষ্ঠী সেই দাবিটা তুলে, এবং আলটিমেটলি 2010-এ ডেভেলপমেন্ট কাউন্সিল হয়েছিল। সেটাও একটা ইতিহাস। অনেকে দেবেন্দ্রকে ভুল বুঝে। আমার মনে আছে, আমার উদয়দা আছে, হেমন্ত বিশ্ব শর্মা তখন তিনি শিক্ষামন্ত্রী কংগ্রেসে ছিলেন। উনি দেবেন্দ্রকে ফোন করলেন, স্যার আমরা ডেভেলপমেন্ট কাউন্সিল ঘোষণা করছি, আপনারা একটা ডিসিশন দিন, কি করা যায়। আমরা তো আপনাকে চেয়ারম্যান চাইছি। স্পষ্ট করে বলেছিলেন, আমি আপনাকে চেয়ারম্যান চাইছি। তখন বলটা আমি এক্ষুনি সিদ্ধান্ত দেব না, আমি আমার সিনিয়র আছে ওদের সঙ্গে কথা বলবো। তখন আমি, উদয়দা এবং ডক্টর প্রভাত সিনহা আমরা ভগতপুরে গিয়েছিলাম মনোরঞ্জন সিংহের বাড়িতে। লালা কলেজের অধ্যাপক মনোরঞ্জন দার করে গিয়েছিলাম। তখন ডাক্তার দেবেন্দ্র বললেন, দাদা আমাকে হেমন্ত বিশ্ব শর্মা ফোন করেছে, চেয়ারম্যান কি দেওয়া যায়। উদয়দা সাক্ষী আছেন। তখন মনোরঞ্জন কাকা বললেন, দেবেন তুমি চেয়ারম্যান হয়ে স্টার্ট করো। না আমি পারবো না, কারণ ওর রুমে একজন প্রত্যাশী আছে কার্তিক সেনা, উনিও চাইছেন, আর আমার পক্ষে গুয়াহাটি থাকা সম্ভব না। আমি গ্রিন ভিউ ছেড়ে ওখানে থাকাটা আমার সম্ভব না। মনোরঞ্জন কাকা বারবার এই ভুলটা করো, এটা তুমি 6 মাস থাকো, 6 মাস থেকে ছেড়ে দেবে। না আমি পারবো না। তখন উদয়দা আছেন, কার্তিক সেনা ফোন করলো, দাদা কি ডিসিশন। তখন বললো, দেবেন্দা তুমি চেয়ারম্যান হও, তুমি ওকে হেমন্ত বিশ্ব শর্মাকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা ফোন করলেন, ডিসিশন ফাইনাল, হ্যাঁ কার্তিক চেয়ারম্যান হবে, তাহলে কালকে আপনারা দিশপুরে আসুন। আমরা গেলাম, সবকিছু ঠিক হলো, কাউন্সিল ডিক্লেয়ার হলো। এই তথ্যটা কিন্তু অনেকে বিকৃতি করেছে। আমি যখন যুগসংঘ পত্রিকায় ছিলাম, তখন আমি যুগসংঘ পত্রিকায় কাজ করতাম। বিকৃতভাবে সংবাদ পরিবেশিত হয়েছে, এবং কিছু কারণে ডেভেলপমেন্ট কাউন্সিলটি পিছিয়ে যায়। সব কাউন্সিল হয়ে যায়,
কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী কাউন্সিলটি হয়নি। তার কারণ এখানে বলবো না। যাকে চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছিলাম, উনার একটি মামলা অরুণাচল প্রদেশে চলছিল। তখন দীনেশ বাবু আমাদেরকে ডেকে বললেন, তরুণ গগৈ মানছেন না, সিবিআই এনকোয়ারি ইজ গোয়িং অন, ইউ গিভ এ ক্লিয়ার কাট পারসন। তখন আজকে আমি খোলাখুলি বলবো, আমি খোলা বলি। তখন দীনেশ বাবু বললেন, আপনি কেন হন না? তখন দেবেন্দা বলে, আর তো শ্রমিক ইউনিয়ন অফিসে। দেবেন্দা বলে, না না আমি পারবো না, আমরা আগের স্ট্যান্ডে আছি। না না, উনি বললেন, দেখেন সিবিআই এনকোয়ারি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা কিছু ডিসিশন নিতে পারছি না। দুর্ভাগ্যের কথা, সেদিন আমার সহকর্মী অরিজিৎ আদিত্য, যিনি এখন বার্তালিপির সম্পাদক অরিজিৎ আদিত্য দীনেশ বাবুর ইন্টারভিউ নিলেন। বিভিন্ন বিষয়ে ইন্টারভিউ নিতে ডেভেলপমেন্ট কাউন্সিলের কথাটা জিজ্ঞেস করলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের কিতাব কি খবর? উনি বললেন, দীনেশ বাবু যা প্র্যাকটিক্যাল বলে দিলেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল ঘোষণা করা যাচ্ছে না, কারণ এই প্রবলেম আমরা ডক্টর দেবেন সিনহাকে প্রস্তাব দিয়েছি। এই নিউজটা যখন যুগসংঘে বেরোলো, আগুন আমরা সমাজে। আজকে আমি ক্লারিফিকেশন দিস ইজ দ্য ফ্যাক্ট। দেবেন্দ্র অনেক ত্যাগ করেছেন, কিন্তু উনি বদনামের ভাগী হয়েছেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে উনাকে বদনাম করা হয়েছিল। ফলে উনার অবদান, এই কোরাক পাঠ আমার মনে আছে, যখন ভাষা চালু হয়েছিল তখন প্রফুল্ল মহন্ত বলেছিলেন, আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, কারণ আমরা তখন প্রধানমন্ত্রী ছিলেন বিপি সিং, আমরা মৌ চুক্তিতে আছি, মৌ চুক্তিতে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিব না, ভবিষ্যতে যদি দেব। তখন আমরা মেনে নিয়েছিলাম, বলেছিলেন যে 50টা পোস্ট ছাড়বো, 25টা ফর বিষ্ণুপ্রিয়া মণিপুরী, 25টা ফর মিটেই মণিপুরী। তখন এমনকি কনাক পাঠ ছাপানোর পর্যন্ত দায়িত্ব সরকার নেয়নি, বলে যে আমার টাকা গভর্নমেন্ট প্রেসে কনাক পাঠ ছাপানোর টাকা দিতে পারবো না, তোমরা যদি পারো করো। তখন মহাসভা সেই দায়িত্ব নিয়েছিল ছাপাবার। আমরা 30% কালেকশন করেছিলাম বিভিন্ন জায়গা থেকে, 70% টাকা দিয়েছিলেন ডক্টর দেবেন্দ্র কুমার সিনহা। 70% ফান্ডেড বাই ডক্টর দেবেন্দ্র কুমার সিনহা। এই কনাক পাঠটা ছাপে বেরিয়েছিল। আজকে শুধু শ্রদ্ধাঞ্জলি নয়, সত্যকে দেখার সময়। ফলে আরেক সাধু ঠাকুর সেবাশ্রম, এই সাধু ঠাকুর সেবাশ্রমে আমাদের দেবেন্দ্রার অবদান অনেক আছে। আর ফিলিং, বাউন্ডারি ওয়াল, কিন্নাদের নিয়ে সাধু ঠাকুর সেবাশ্রমকে, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রতিটি গ্রাম, সেই গ্রামের এক একটি মণ্ডপ তিনি বানিয়ে দিয়েছেন উনার আর্থিক সহযোগিতা। বলে আমি আর ভাষণ দীর্ঘায়িত করব না, আমি আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে দেবেন্দ্রার যে অবদান আরো আছে, শেষে গুণে শেষ করা যাবে না। যখনই তিনি মহাসভা ছেড়েছিলেন, স্বেচ্ছায় ছেড়েছিলেন, মামলা মোকদ্দমা চলছিল। যদি আমরা মামলা চালিয়ে যেতাম অন্যভাবে চলতো। উনি নিজেই বলেছেন, বাদ দাও, কেস মিস করে লাভ নেই, আমরা সমাজ এক হতে হবে। ইচ্ছা করে কেস চালিয়ে যেতে পারতেন, বাদ দাও সফল, কেস চালিয়ে লাভ হবে না, আমরা সমাজ এক হতে হবে। ফলে এই ব্যক্তির সঠিক মূল্যায়ন আজ হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম করবে। অসত্য নিয়ে সত্যকে ঢাকা যাবে না। কালো মেঘ আকাশে সব সময় থাকে না, নীল আকাশ বেরিয়ে আসবে। এই নীল আকাশে আমি প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আজি আমার মনে করিয়া রইল আমার সমাজের নিবেদিত প্রাণ প্রয়াত দেবেন্দ্রার সমাজ জীবনের প্রতিহান হীন দুঃখর ভিতরে সমাজের কাম করিয়া গেছে গা। এবার এত ব্যস্ত কর্ম